আসসালামু আলাইকুম। 1280 সালে একটি শাসক পরিবারে জন্ম মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। 1312 খ্রিস্টাব্দে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। চতুর্দশ শতকের সিরীয় ইতিহাসবিদ শিহাব আল উমারির বর্ণনা অনুযায়ী আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা নিয়ে মারাত্মক কৌতূহলী ছিলেন আবু বকর। বলা হয় 2000 জাহাজ এবং হাজার হাজার পুরুষ, নারী এবং দাসদাসী নিয়ে সমুদ্র পাড়ি জমান তিনি এবং এরপর আর কখনো ফিরে আসেননি। যাই হোক, উত্তরাধিকার সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার নেন মানসা মুসা। তার শাসনামলে মালি সাম্রাজ্যের আকার বাড়তে থাকে। তিনি তার রাজত্বে আরো 24টি শহর যুক্ত করেন। তার রাজত্ব বিস্তৃতি ছিল 2000 মাইল জুড়ে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি, বিসাউ গিনি আর আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ ও লবণ। ব্রিটিশ মিউজিয়ামের হিসাবে মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর তার সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অপূরণ যোগান ছিল মানসা মুসার। বিবিসিকে বলেন ক্যাথলিন বিগফোর্ড, বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যের স্বর্ণ ও অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরো সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। মালি সাম্রাজ্যের স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। তবে ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা যখন সাহারা মরু এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করলো। বলা হয় 60,000 মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মুসা। তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রী পরিষদ, কর্মকর্তারা, সৈনিক, কবি, ব্যবসায়ী, উট চালক এবং 12,000 দাসদাসী। একই সাথে খাবারের জন্য ছিল ছাগল ও ভেড়ার এক বিশাল বহর। মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল, যে শহরের এমনকি একজন দাসের গায়েও স্বর্ণ খচিত পারস্যের সিল্কের জামা। শহরের সাথে চলছিল শত শত উটের আরেকটি বহর, যার প্রতিটির পিঠে শত শত শের খাঁটি স্বর্ণ। দেখার মতো দৃশ্য ছিল সেটি। সেই দেখার মতো মানুষ পাওয়া গেল যখন পুরো কেরাভান্তি কায়রোতে পৌঁছালো। কায়রোতে মানসা মুসার ভ্রমণ সেখানকার বাসিন্দাদের মনে এতটাই দাগ লেগেছিল যে ভ্রমণের 12 বছর পর যখন আল উমারি শহরটিতে যান, তখন মানুষের মুখে মুখে ছিল মানসা মুসার নাম। কায়রোতে 3 মাস অবস্থানের সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছিলেন, তাতে পরবর্তী 10 বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায়। অর্থনীতি ভেঙে পড়ে। মানসা মুসার মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয়, তাতে পুরো মধ্যপ্রাচ্য তৎকালীন সময় $150 কোটি অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। ফেরার পথে আবারও মিশর পার হন মানসা মুসা। অনেকের মতে সেই সময় দেশটির অর্থনীতিতে সাহায্য করার চেষ্টা করেন তিনি। চড়া সুদে তিনি বেশ কিছু স্বর্ণ ধার করে সেগুলো তিনি বাজার থেকে তুলে নেন। আবার অনেকে বলেন তিনি এত বেশি খরচ করেন যে তার স্বর্ণ শেষ হয়ে যায়। মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা, যাদের মধ্যে ছিলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং একজন আন্দালুসিয়ান কবি। মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে 200 কেজি স্বর্ণ দিয়েছিলেন বলে কথিত আছে।